মহুয়া জাহান কণার সাথে অমানবিক আচরণ করতে শুরু করেন। হেলাল রহমান আর রেশমি রহমান সবসময় কণার সামনে ভালো সাজার অভিনয় করতেন। আদিয়াত থামে, আভিয়ান বলা শুরু করে। কণা বড় হতে থাকে অত্যাচার সহ্য করে, আর হেলাল রহমান প্ল্যান করতে থাকে অমিতের সাথে কণার বিয়ে দেওয়ার আর আমার সাথে ছোঁয়ার। ওনার প্ল্যানটা আরো সহজ করে দেয় ছোঁয়া আমাকে প্রপোজ করে, কিন্তু আমি সোয়াকে রিজেক্ট করে দেই, কারণ আমি ঐশীকে ভালোবাসতাম। সোয়া আমাকে প্রপোজ করার কিছুদিন পরই আমার দেখা হয় আদিয়াত ভাইয়ার সাথে। আমি আদিয়াত ভাইয়ার প্ল্যান মতোই সোয়ার সাথে ভালোবাসার অভিনয় করার জন্য সোয়াকে প্রপোজ করি। ততদিনে সোয়া তার মামাতো ভাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়ে। বাপ যেমন মেয়েও তো তেমনই হবে। সোয়ারও প্রচুর লোভ টাকা পয়সার প্রতি। সোয়া তার বাবার সমস্ত প্ল্যান জেনে ফেলেছিল ততদিনে। দুই বাপ মেয়ে মিলে নতুন করে প্ল্যান করে। সোয়ার মামাতো ভাইও মোটামুটি বড়লোক ছিল, তাই হেলাল রহমান নতুন প্ল্যান করে আমার সাথে সোয়ার নামমাত্র বিয়ে দিয়ে আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার সমস্ত সম্পত্তি ওনার নামে করে নিয়ে সোয়ার সাথে তার মামাতো ভাইয়ের বিয়ে দিয়ে দেশের বাহিরে পাঠিয়ে দেবেন। ওনার প্ল্যান মতোই সবকিছু চলছিল। সোয়া আমাকে খুশি রাখতে ফোনে কথা বলে, সঙ্গ দেয়, আর ওর মামাতো ভাইকে খুশি রাখতে আমার বলতেও লজ্জা লাগছে। এভাবেই চলতে থাকে দিন। হেলাল রহমানের প্ল্যানে জল ঢেলে দিয়ে সোয়ার মামাতো ভাই সোয়াকে ইউজ করে টিস্যু পেপারের মতো করে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলে, যাকে সে ভালোবাসতো। সোয়ার সাথে জাস্ট টাইম পাস করত। একজন হাতছাড়া হয়ে যাওয়ায় সোয়া আমার পেছনে আঠার মতো লেগে যায়। হেলাল রহমান কণার সাথে অমিতের বিয়ে দেবে বলে অমিতকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে আসেন। অমিত দেশে আসতেই অমিতকে নিয়ে এই বাসায় আসে। এই প্ল্যানেও জল ঢেলে দিল ওনার ছেলে। অমিতের খারাপ নজর পড়ে কণার ওপর। লালসা জেগে ওঠে। সুন্দরী মেয়ে দেখলে অমিত নিজেকে ঠিক রাখতে পারত না। বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার খানের মেয়েকে টিস করার দায়ে 2 মাস জেল ছিল। পরে পুলিশকে টাকা খাইয়ে জেল থেকে বের হয়ে আসে। কুত্তা তো কুত্তাই হয়। মানুষ বলে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তেমনি অমিত ভালো হবার ছিল না। কণাকে রেপ করতে চায়, কিন্তু আমার জন্য পারে না। এবার আদিয়াত বলা শুরু করে অমিতের মৃত্যুর জন্য মিস সোয়া কণাকে দায়ী করে। ওনার এটা মনে হয় যে কণা অমিতকে পুলিশের হাতে ধরিয়ে না দিলে অমিতের কিছুই হতো না, অমিত বেঁচে থাকতো। তাই উনি ওনার এক ঘনিষ্ঠ বান্ধবীর সাথে মিলে প্ল্যান করেন কণাকে মেরে ফেলার। সেটা আভিয়ান জেনে যায় বলতে সোয়ার ঘনিষ্ঠ বান্ধবী আভিয়ানকে বলে দেয় মিস সোয়ার প্ল্যান সম্পর্কে। মিস সোয়া প্ল্যান মোতাবেক ভার্সিটির ফাংশনের দিন কণার কাছে ক্ষমা চায় এবং বলেন যে ওনার ক্যান্সার আর মাত্র 5 মাস বাঁচবে। কণাও সরল মনে বিশ্বাস করে ফেলে, একবারও যাচাই করার প্রয়োজন মনে করে না। মিস সোয়া কণার বোতলের পানিতে বিষ মিশিয়ে দেয় সুযোগ বুঝে। আভিয়ান সেটা জেনে যায়। কণা যখন পানি খেতে যায় তখনই আভিয়ান কণাকে ইচ্ছে করেই ধাক্কা মারে, যার ফলে কণার হাত থেকে পানির বোতলটা নিচে পড়ে যায়। কণা ভাবে সেই দিনের ঘটনা। কণা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, হাতে থাকা পানির বোতলের ক্যাপটা খুলে যখনই খেতে যাবে তখনই কেউ ধাক্কা মারে, ফলে কণার হাতে থাকা পানির বোতলটা নিচে পড়ে যায়। কণা রেগে মেগে সামনে তাকিয়ে আভিয়ান আর তার সাঙ্গপাঙ্গ নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। কণা কিছু বলতে যাবে, তার আগেই আভিয়ান তার ফ্রেন্ডদেরকে নিয়ে কণাকে পাশ কাটিয়ে চলে যায়। আদিয়াতের কথায় কণার ভাবনার ছেদ ঘটে। হেলাল রহমান নিজের প্ল্যান চেঞ্জ করে। অমিত খুন হওয়ায় জিয়ানের সাথে কণার বিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। জিয়ানকে সেই কথা বললে জিয়ান সাথে সাথেই নাকচ করে দেয়। কণাকে সে তার বোনের মতো করেই দেখে। তার পক্ষে কণাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেওয়া সম্ভব না। হেলাল রহমান অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু জিয়ান ওনার সিদ্ধান্তে অটুট। হেলাল রহমান কোনো দিশা না পেয়ে কণাকে খুন করার প্ল্যান করে, আর প্ল্যান অনুযায়ী ভার্সিটি থেকে ট্যুরে গেল কণা, আর কণাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য লোক ঠিক করে। সেই লোকই কণাকে পাহাড় থেকে ফেলে দেয়। মিস্টার হেলাল রহমান, কথাগুলোর পক্ষে প্রমাণ দিতে বলেছিলেন না? এক্ষুনি সব প্রুফ করে দিব মিস্টার আকবর। মিস্টার আকবর নামটা শুনেই হেলাল রহমান চমকে ওঠে। নামটা শোনার পর থেকেই বুকের ভেতরটা ভয়ে দলা পাকিয়ে গেছে ওনার। একটু পরে মিস্টার আকবর বাসার ভেতরে প্রবেশ করে, যাকে দেখে আঁতকে ওঠে হেলাল রহমান।
এই মিস্টার আকবরই যে তার সবচেয়ে কাছের বন্ধু, যার কাছে উনি ওনার জীবনের সবকিছু শেয়ার করেন। মিস্টার আকবর, ওনার জীবনে এমন কোনো সিক্রেট নেই যেটা জানেন না। হেলাল রহমান ভাবছেন, মিস্টার আকবর এখন কি করছেন? ওনার সাথে কোনোভাবে বেইমানি করবেন না তো? মিস্টার আকবর, চুপ করে না থেকে সমস্ত কিছু বলুন, আর আপনার পরিচয়টাও আগে দিন। আমি মোহাম্মদ আকবর, হেলাল রহমানের বন্ধু। হেলাল রহমানের সব কুকর্মের কথা আমি জানি, আর তার প্রমাণও আমার কাছে আছে। আমি মিস্টার আদিয়াত আইমানকে হেলাল রহমানের করা প্রত্যেকটা অন্যায় এবং প্ল্যান সম্পর্কে বলেছি, আর তার সমস্ত প্রমাণ আমার ফোনে আছে। মিস্টার আকবর ওনার ফোনে কতগুলো ভিডিও চালু করেন। ভিডিওগুলো ছিল হেলাল রহমানের, যেখানে উনি ওনার করা প্রত্যেকটা অন্যায়ের কথা স্বীকার করছেন। হেলাল রহমান এসে মিস্টার আকবরের কলারটা চেপে ধরেন, চিৎকার করে বলেন, আকবর, তুই আমার সাথে বেইমানি করলি? তুই আমার বন্ধু হয়ে এটা করতে পারলি? মিস্টার আকবর নিজের কলার থেকে হেলাল রহমানের হাতটা ঝামটা মেরে সরিয়ে দিয়ে বলে, কিসের বন্ধুত্ব? তুই একদিন বলেছিলি টাকার সামনে সমস্ত সম্পর্ক তুচ্ছ। তুই তোর রক্তের সাথে বেইমানি করতে পারিস, আর আমি করলেই দোষ? এই সত্যিগুলো স্বীকার করার জন্য মিস্টার আদিয়াত আইমান আমাকে 30 লক্ষ টাকা দিয়েছেন। কথাগুলো বলে মিস্টার আকবর চলে যান। আদিয়াত আবারও আরেকজনকে ডেকে ওঠে, নীলা, ভেতরে এসো। একটা মেয়ে বাসার ভেতরে প্রবেশ করে। মেয়েটাকে দেখে সোয়া থমকে যায়, কারণ এই মেয়ে সেই মেয়ে যাকে সোয়া কণাকে খুন করার কথা বলেছিল। মেয়েটি ডানে বামে না তাকিয়ে সত্যিটা বলে চলে যায়। মেয়েটি চলে যেতেই একটা লোক আসে। লোকটাকে দেখে কণার কাছে বাঁশ গাছ মনে হচ্ছে। লোকটি এসে বলা শুরু করে, হেলাল রহমান আমাকে 50,000 টাকা দিয়েছিল কণা ম্যাডামকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য। আমি ওনার কথা মতোই ওই দিন কণা ম্যাডামকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। আদিয়াতের ফোন বেজে ওঠে। আদিয়াত ফোনটা রিসিভ করে, আপনারা চলে আসছেন, ভেতরে আসুন। আদিয়াত কথাটা বলার সাথে সাথেই কিছু পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে। পুলিশকে দেখেই সোয়া গিয়ে রেশমি রহমানের আঁচল ধরে ওনার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। রেশমি রহমান সোয়ার হাত থেকে আঁচলটা ছাড়িয়ে দূরে সরে দাঁড়ান। সোয়া বিস্মিত হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। রেশমি রহমান ঘৃণিত দৃষ্টিতে ওনার মেয়ের দিকে তাকিয়ে আছেন। রেশমি রহমানের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এটা ওনার মেয়ে। রেশমি রহমানের নিজের প্রতি ঘৃণা হচ্ছে। উনি হেলাল রহমানের মতো একটা মানুষের সঙ্গ দিয়ে আসছেন, সংসার করছেন। উনি জানতেন হেলাল রহমান সম্পত্তির লোভে কণাকে ছেলের বউ আর আভিয়ানকে মেয়ের জামাই করতে চান, কিন্তু জানতেন না ওনার স্বামীর লোভে পড়ে এতটা জঘন্য কাজ করছেন। একটু আগেই সোয়া, হেলাল রহমান আর ওই ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। সোয়া পুলিশের সাথে যাবে না বলে সে কি কান্না, কন্যার পায়ে পর্যন্তও পড়েছিল। সোয়ার কান্নায় কারোর মন গলেনি। রেশমি রহমান এই বাসা থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার আগে সবার কাছে ক্ষমা চেয়ে যান। রেশমি রহমানের পেছন পেছন জিয়ানও চলে যায়। ওনারা চলে যেতেই তাহসিন আহমেদ নিজের রুমে চলে যান। কিছুক্ষণ পরে ফিরে আসেন হাতে অনেকগুলো টাকা আর কিছু কাগজপত্র নিয়ে। মহুয়া জাহানের সামনে দাঁড়িয়ে বলে, আমি তোমাকে ঠকাবো না। তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে বলে আমি তোমাকে তোমার প্রাপ্য থেকে বঞ্চিত করব না। আমি তোমার প্রাপ্য পাইয়ে দিব, বরং প্রাপ্য থেকে তোমাকে আমি অনেক বেশি তোমাকে দিব। তাহসিন আহমেদ মহুয়া জাহানের হাতে টাকাগুলো আর কাগজপত্র ধরিয়ে দিলেন। এখানে তোমার প্রাপ্য টাকা আছে, আর এই দলিলটা আছে। এটা হচ্ছে আমার বনানীর ফ্ল্যাটের। বনানীর ফ্ল্যাটটা তোমার নামে লিখে দিয়েছি। তোমার অ্যাকাউন্টে প্রতি মাসে তোমার হাত খরচের টাকা চলে যাবে। এখন আমাদের জীবন, আমাদের বাড়িতে থেকেও বেরিয়ে যাও। তোমাকে সব সময় দেখলে আমার পুরনো ঘা কখনো শুকাবে না। কণা তোমাকে দেখলে ওর প্রত্যেকটা মুহূর্ত মনে পড়বে ওর প্রতি করা অমানবিক আচরণের কথা। আমি চাই না আমার আর আমার মেয়ের জীবনে মহুয়া নামক কোনো কালো ছায়া পড়ুক। প্লিজ, তুমি এই বাসা থেকে চলে যাও, আমাদেরকে ভালো থাকতে দাও। মহুয়া জাহান তাহসিন আহমেদের দিকে ছলছল চোখে তাকায়, কিন্তু তাহসিন আহমেদ মুখ ঘুরিয়ে নেয়।
কণা মহুয়া জাহানের সামনে দাঁড়িয়ে বলে, তুমি তো কোনো বাচ্চা ছিলে না যে যা বলবে তাই শুনেই লাফাবে, অন্যের প্ররোচনায় নিজের বিবেক বোধ হারিয়ে ফেলবে। অন্যের কথায় দিনের পর দিন আমার উপরে অত্যাচার করে গেছো। শারীরিক মানসিক কোনোভাবেই অত্যাচার করতে বাধা যায়নি তোমার। আমার সামনে তুমি সোয়াকে নিয়ে রং ঢং করতে, সোয়াকে মুখে তুলে খাইয়ে দিতে। আমাকে তো কোনোদিনও খাইয়ে দাওনি, বরং গলায় খাবার আটকে গেলে তুমি পানি না দিয়ে মুখ বাঁকিয়ে চলে যেতে। আমার প্রিয় খেলনাগুলো কেড়ে নিয়ে ছোঁয়াকে দিয়ে দিতে। সেই সব কথা না হয় বাদই দিলাম, কারণ আমি জীবনে অনেক অপূর্ণতা নিয়ে বড় হয়েছি, তাতে আমার কোনো আফসোস নেই। কারণ মায়ের মতো একটা শাশুড়ি মা আমি পেয়েছি। মায়ের মতো কি বলছি, মামনি তো আমার মা। মায়ের ভালোবাসা দিয়েছে, আমার সব অপূর্ণ ইচ্ছা পূরণ করেছে। 3 বেলা আমাকে নিজের হাতে খাইয়ে দেয়, আমার জন্য নিজের বোনের মেয়েকে বাসা থেকে বের করে দিয়েছে। আর তুমি চরিত্রহীনা তকমা আমার গায়ে লাগাতেও বাধা যায়নি তোমার। নিজের ভাইয়ের চরিত্রহীন ছেলের জন্য আমাকে প্রস্টিটিউটের সাথে তুলনা করতে 2 বার ভাবনি। এত কিছুর পরও আমি তোমাকে ক্ষমা করে দিতাম যদি তুমি মন থেকে ক্ষমা চাইতে। কণা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুমি তোমার ভাই আর ভাইয়ের মেয়ের মতন। তুমি আরাম আয়েশে ভোগ বিলাসে জীবনযাপন করতে চাও। তুমি আমার কাছে ক্ষমা চাওয়া, আমার প্রতি তোমার ভালোবাসা, দরদ উতলে পড়া, সব আব্বুকে দেখানোর জন্য। তুমি আব্বুকে দেখাতে চাও যে তুমি ভুল বুঝে সত্যি অনুতপ্ত, তাই সবকিছু ঠিক করে ফেলতে চাও। আসলে তা না, তুমি সবকিছু করছো লোক দেখানোর জন্য। আর আব্বুকে দেখানোর জন্যই যদি আব্বু এসব দেখে গলে যায় আর ক্ষমা করে দেয়, তোমার আর নাটক করার দরকার নেই। তোমার আরাম আয়েশে থাকার ব্যবস্থা আব্বু করে দিয়েছে। এরপরেও যদি তোমার না হয় আমাকে বলো, আমি তোমার অ্যাকাউন্টটা প্রত্যেক মাসে মোটা একটা ফুটানি আমাকে দেখাস। তুমিও তো এতদিন আমার আব্বুর টাকার আমাকে ফুটানি দেখাতে, আর অন্যের টাকায় না, আমার নিজের হাজবেন্ডের টাকায় তোমাকে ফুটানি দেখাচ্ছি। তূর্ণের টাকা মানেই আমার টাকা। তোমাকে এসব বলে লাভ নেই। তোমার মতো নিচু মনোমানসিকতার মানুষ এসব বুঝবে না। জানো, আল্লাহর কাছে প্রতিদিন বলি, তোমার মতো মা যেন আল্লাহ আমার শত্রুকেও না দেয়। তোমাকে জঘন্য মা বলতে পারি না, কারণ তুমি আমাকে জন্ম দিয়েছ। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাদের একটু শান্তি দাও, মুক্তিতে থাকতে দাও। কথাগুলো বলে কণা চোখের পানি মুছতে মুছতে দৌড়ে নিজের রুমে চলে যায়। পত্রিকায় রোজ দেখতাম বাবার হাতে ছেলে মেয়ে খুন, মায়ের হাতে ছেলে মেয়ে খুন। টাকার লোভে মা মেয়েকে বিক্রি করে দিয়েছে। মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করলো ছেলেটি। মেয়ে হয়েছে বলে পরিবারের সবাই মিলে মেয়েটার উপরে অত্যাচার করে, এমনকি নিজের মাও বাধা যায়নি। একসময় মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেয়। সেই মেয়েটি রেপড। কিন্তু এইসব দেখে আমার বিশ্বাস হতো না। মা বাবাও এমন হতে পারে, এটা বিশ্বাস হতো না। কিন্তু সেই প্রমাণ হিসাবে আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনাকে দেখেই বিশ্বাস হয়ে গেল মা বাবাও এমন হতে পারে। কণা তো আপনার কাছে বেশি কিছু চাইতো না, একটু ভালোবাসা আর অ্যাটেনশন আশা করতো আপনার কাছ থেকে। কিন্তু সেটা আপনি কখনো বোঝার চেষ্টা করেননি, হয়তো বুঝেও না বোঝার ভান করে থেকেছেন। একটা কথা হয়তো নিশ্চয় শুনেছেন, রিভেঞ্জ অফ নেচার। প্রকৃতির ঠিক প্রকৃতির নিয়মেই বদলা নিবেই। আদিয়াত কণার পিছু পিছু চলে যায়। আভিয়ান সুযোগ বুঝে কেটে পড়ে। ঐশী তাকে একা পেলেই গিলে খাবে। তাহসিন আহমেদও নিজের রুমে চলে যায়। মহুয়া জাহান নিঃশব্দে বাসা থেকে বের হয়ে যান। ওহি আর আফিয়া বেগম নোমান, বন্যা, সাফাত আর আনোয়ারা চৌধুরীকে নিয়ে যান ওনাদের সাথে। আভিয়ানকে নিজের রুমে যেতে দেখে ঐশীও আভিয়ানের পিছু পিছু চলে যায়। ড্রয়িং রুমের মাঝখানে মাথা নিচ করে দাঁড়িয়ে আছেন তিশান আহমেদ। অনুশোচনার আগুনে ওনার ভেতর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। উনি কি করে কণার কাছে ক্ষমা চাইবেন, সেই মুখ তো উনি রাখেননি। মহুয়া জাহানের সাথে তাল মিলিয়ে কণার উপরে কম কম অত্যাচার তো উনি করেননি। কণার সাথে ভালো করে দুটো কথাও তো দূরে থাক, কোনোদিন কথাও বলেননি। সত্যিটা জানার পরও খারাপ ব্যবহার করেছেন। তিশান আহমেদের নিজের কাছেই নিজেকে ছোট লাগছে। বড্ড আফসোস হচ্ছে ওনার। এখন যদি আবার
অতীতে ফিরে যেতে পারতেন, তাহলে উনি ওনার করা প্রত্যেকটা ভুল শুধরে নিতেন। কিন্তু বাস্তবিক অর্থে এটা একেবারেই অসম্ভব। আভিয়ান নিজের রুমে ঢুকে দরজাটা অফ করতে যাবে, তার আগেই ঐশী টুপ করে রুমে ঢুকে পড়ে। ঐশীকে দেখে আভিয়ান 2 পা পিছিয়ে যায়। ঐশী ঠাস ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। দরজা বন্ধ করার শব্দ শুনে আভিয়ান লাফিয়ে ওঠে। আভিয়ানের আত্মা কাঁপছে, বুকটা ধড়ফড় করছে। ঐশী আভিয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। ঐশীর মুখ থমথমে, চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আভিয়ান একটা ঢোক গিলে পিছিয়ে যাচ্ছে। আভিয়ান বেশ পেছনে যেতে পারে না, তার আগেই ঐশী কলার ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। ঐশী রাগে দাঁতে দাঁত চেপে বলে, খুব শখ না তোর বিয়ে করার? আজকে তোর বিয়ে করার শখ আমি বের করব, বোঝাবো তোকে কত ধানে কত চাল হয়। তুমি এসব কি বলছো? এটা তো আমাদের প্ল্যানের মাঝে ছিল। তুমি ভুলে গেছো আমার আর ছোঁয়ার বিয়ের কথা চলতে থাকবে, তখনই তুমি এন্ট্রি নিবা? তাহলে তুই এভাবে চোহার সাথে চিপকে ছিলি কেন? এখন বল, এটাও আমাদের প্ল্যানে ছিল? তুমি খুব ভালো লাগে তাই না অন্য মেয়েদের সাথে এইভাবে চিপকে থাকতে, তাদের সাথে জড়াজড়ি করতে, চুম্মা চুম্মি করতে? নাউজুবিল্লাহ, তুমি এসব কি বলছো? এসব শোনাও তো পাপ। আমার মন প্রাণ কলিজা লিভার কিডনি সব কিছু জুড়েই তো তুমি। আমি অন্য মেয়ের সাথে কেন চিপকে থাকবো? আমার সামনে এখন সাধু পুরুষ সাজা হচ্ছে তাই না? মেয়ে দেখলেই তোমার তো চুলকানি শুরু হয়ে যায়। কখন গেলে ফ্ল্যাট করবা, চিপকে থাকবা? আস্তাগফিরুল্লাহ, তুমি আমার মতো ছেলের নামে এইসব বাজে অপবাদ দিতে পারো না। আমি কত ভদ্র ছেলে জানো? সুযোগ পাওয়া সত্ত্বেও ছোঁয়াকে কোনোদিনও ছুঁয়েও দেখিনি, বরং ও জড়িয়ে ধরলে আমি 1 ঘন্টা ধরে শাওয়ার নিয়েছি। আভিয়ানের কথা শেষ হতে না হতেই ঐশী এক প্রকার ঝাঁপিয়ে পড়ে আভিয়ানের ওপর। ঐশী আভিয়ানের ঘাড় জোরে কামড় দিয়ে ধরে। আভিয়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। এমন আকস্মিক আক্রমণে তার কিছুই বোধগম্য হচ্ছে না। আভিয়ানের বুকে মাথা রেখে হেঁচকি তুলে কাঁদছে কণা। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে আদিয়াতের বুকে মাথা রেখে কাঁদছে। রুমে আসার পর থেকেই কণা কেঁদেই চলেছে, কোনো থামাথামি নেই, নন স্টপ কান্নাকাটি। আদিয়া তো বাধা দেয় না। কাঁদলে মানুষের মন হালকা হয়, বুকের ওপর পাথর নেমে যায়। হয়তো এটাই কণার শেষ কান্না। তূর্ণ, আমার জীবনটা কেন এমন হলো? আর 4-5টা স্বাভাবিক মানুষের মতো আমার জীবন কেন হলো না? আর 4-5টা স্বাভাবিক বাচ্চার মতো কেন বেড়ে উঠলাম না আমি? কেন সবার মতো আমার শৈশব কালটা কাটলো না? মা নাকি মমতাময়ী হয়, সন্তানের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দেয়, সন্তানের ভালোর জন্য নিজের প্রাণও দিতে পারে। তাহলে আমার মা কেন এমন হলো? কেন আমার জন্মের পরে আমার বাবা হারিয়ে গেল? কণার এত এত প্রশ্নের উত্তর আদিয়াতের কাছে একটাই, সেটা হলো জানি না। আদিয়াতের কাছে কণার কোনো প্রশ্নের উত্তর নেই। সবকিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়। তিনি জানেন কণার সাথে কেন এমন হলো। আদিয়াত একটা দীর্ঘশ্বাস ছাড়ে। কণার কষ্ট কমানোর ক্ষমতা যদি আদিয়াতের থাকতো, তাহলে আদিয়াত নিজের জীবন দিয়ে হলেও কণার কষ্ট লাঘব করত। কিন্তু সেই ক্ষমতা তো আদিয়াতের নেই। সে চাইলেও কণার শৈশবকাল ফিরিয়ে দিতে পারবে না। পারবে না সে কণার স্মৃতি থেকে তার কষ্টের দিনগুলো মুছে দিতে। ভার্সিটির ক্যান্টিনে বসে আছে কণা, ওহি, বন্যা, নোমান, সাফাত, আভিয়ান আর ঐশী। আদিয়াত কণা, ওহি, আভিয়ান আর ঐশীকে ভার্সিটিতে ড্রপ করে দিয়ে অফিসে চলে গেছে। ঐশী বাসায় একা একা বোর হয়ে যাবে, তাই ওদের সাথেই চলে আসছে। সবার মন মেজাজ ফুরফুরে থাকলেও কণার মুড অফ। বন্যা কণার মুড ঠিক করার জন্য বলে, সোয়া তো 2 দিন পরে নামকরা গায়িকা হয়ে যাবে রে। আমি জাস্ট কল্পনা করতে পারছি না, ছোঁয়ার কাছে থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। ওহি বন্যার পিঠে চাপড় মেরে বলে, ছোঁয়া জেলে বসে থেকে নামকরা সিঙ্গার হয়ে যাবে? ফাজলামো করস? ফাজলামি না, সত্যি। ছ্যাঁকা খেয়ে সবাই এখন সিঙ্গার হয়ে যায়। ছোঁয়া তো 2-2টা ছেলের কাছ থেকে ছ্যাঁকা খেয়েছে। ছোঁয়া জেলে বসে বসে গান গাইছে, আভিয়ান আভিয়ান আমার ব্যথা দিয়েছে, মনের মাঝে আভিয়ান নাকি অন্য কেউ আছে। ওরে আভিয়ান আভিয়ান আমায় ধোকা দিয়েছে।
মনের মাঝে আভিয়ান নাকি অন্য কেউ আছে, মনের মাঝে আভিয়ান নাকি অন্য কেউ আছে। তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই, প্রতি রাইতে নেশার নৌকার জেলের ভেতরে যাই। বন্যা গানটা শেষ করে বলে, হেই গাইস, আমার গানটা কেমন ছিল? সাফাত আর আভিয়ান চিৎকার করে বলে, অসাধারণ ছিল ভাবি। আভিয়ান আর সাফাত ভাবি ডাকায় বন্যার লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছিল, যেন পৃথিবীর সমস্ত লজ্জা এসে তাকে গ্রাস করেছে। কিন্তু পর মুহূর্তেই নোমানের কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে, চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে, যেন নোমানকে ধ্বংস করে দিবে। আরে আমি তো বুঝতেই পারিনি এই গানটা ছোঁয়া গাইছিল নাকি বন্যা। গান গাওয়ার সময় তোমাকে পুরাই ছোঁয়া ছোঁয়া লাগছিল। কথাটা বলে নোমান মাথা চুলকায়। সে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। এখন বন্যা যে তার মাথার চুল একটাও আস্ত রাখবে না সেটা নোমান ভালো করেই জানে। বন্যা নোমানের চুল ধরতে টানতে থাকে আর এলো পাতাড়ি মারতে থাকে, আর সবাই ওদের মারামারি দেখে হাসছে, যাকে বলে ফ্রিতে বিনোদন নিচ্ছে। কণার ফোন বেজে ওঠে, সবার দৃষ্টি এখন কণার দিকে। নোমান আর বন্যাও মারামারি থামিয়ে কণার দিকে তাকিয়ে আছে। সবাই ভাবছে আদিয়াত ফোন দিয়েছে। ওহি ঠাট্টা করে বলে, আহা, কণার প্রতি জিজুর কি ভালোবাসা, কণাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না, ট্রু লাভ। কণা কিছু না বলে সবার দিকে আর চোখে তাকিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে, ফোনের স্ক্রিনে নামটা দেখে, সবার দিকে ফোনটা ঘুরিয়ে নামটা দেখায়, দেখো তোমাদের জিজুর ভালোবাসা, অফিসে গেলে বউকে ভুলেও যায়। আমার এখন তূর্ণর অফিসে যাওয়া একদম সহ্য হয় না। অফিসের প্রতি আমার যেন সতীন সতীন ফিলিংস আসে। ফোনের স্ক্রিনে জিয়ানের নামটা দেখে সবার মুখটা চুপসে যায়। সবাই ভাবলো আদিয়া ফোন দিছে আর এই নিয়ে কণার সাথে সাথে সবার সাথে ফাজলামো করবে, কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিল জিয়ান। কণা সবার দিকে একবার তাকিয়ে ফোনটা রিসিভ করে, হ্যালো হ্যালো কণা, তোরা সবাই কই, কি কোথায় আছিস? হ্যাঁ আমরা সবাই একসাথে, কিন্তু কেন? তোদের সবাইকে আমার খুব প্রয়োজন। কি হয়েছে ভাইয়া? কারো কোনো বিপদ হয়েছে? মামির কিছু হয়েছে? ফোনে বলা পসিবল না, তোরা সবাই আমার সাথে দেখা কর। তুমি কোথায়? আমাদের অ্যাড্রেস বলো, আমরা সবাই আসছি। আচ্ছা তুমি অপেক্ষা করো, আমরা যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করছি। ওকে, তাড়াতাড়ি আয়। কণা ফোনটা কান থেকে নামাতেই দেখে কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। সবার চোখেই কৌতূহল। আমাদের সবাইকে এখানে অ্যাড্রেসে যেতে হবে, আমাদের জন্য জিয়ান ভাইয়া অপেক্ষা করছে। আমার মনে হচ্ছে জিয়ান ভাইয়া কোনো বিপদে পড়েছে। সাফাত তাড়া দিয়ে বলে, এখানে বসে থাকলে তো আর আমরা কিছু জানতে পারবো না, জানার জন্য জিয়ানের সাথে দেখা করতে হবে। এখন বসে না থেকে সবাই চলো। গাড়ি এসে থামে একটা কাজী অফিসের সামনে। আমরা কাজী অফিসের নামটা দেখে অবাক হয়ে যাই। সবার মনে একটাই প্রশ্ন, জিয়ান কাজী অফিসের সামনে কি করছে? আমাদের আরো অবাক করে দিয়ে নওমি আপু বধূ বেশে জিয়ান ভাইয়ার সাথে এসে দাঁড়ায়। আমরা এক প্রকার লাফিয়ে পড়িয়ে থেকে নামলাম, এক প্রকার ছুটে গিয়ে জিয়ান ভাইয়ার সামনে দাঁড়ায়। তোমরা কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছো কেন? আর নওমি আপু, তুমি এমন বউ সেজে আছো কেন? নওমি তার বাবা জোর করে বিয়ে দিতে চেয়েছিল একটা মাতাল বদমাস বখাটে ছেলের সাথে, তাই নওমি বাসা থেকে পালিয়ে আসছে। আর আমরা এখন বিয়ে করব, আর সাক্ষী দিবা তোমরা। ওকে চলো। তারপর সবাই মিলে কাজী অফিসের ভেতরে ঢুকে যায়। কাজী বিয়ে পড়ানো শুরু করে। অবশেষে নওমি আর জিয়ানের বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। সুখে দুঃখে সারাটা জীবন দুজন দুজনের পাশে থাকার শপথ করে। জিয়ান আর নওমি বিয়ে শেষ হতে সাফাত আর ওহিকে অনুরোধের সুরে বলে, চলো না আমরা বিয়েটা করে ফেলি। চল করে ফেলি, বাসায় কাউকে এই ব্যাপারে এখন কিছুই বলবো না, শুধু প্রতিষ্ঠিত হলে পরে বলবো। ওকে। আভিয়ান আর ঐশী দুজনেই একসাথে বলে, আমরাও তাহলে বিয়ে করব। নোমান আর বন্যাও বলে, আমরা দুজনও আছি। কণা বলে, আমি আর বাদ যাব কেন, আমিও আবার বিয়ে করব। কণার কথা শুনে সবাই কণার দিকে চোখ বড় বড় করে তাকায়। সবাই তাকানো দেখে কণা সবার চোখের ভাষা বুঝে ফেলে। আরে তোমরা ভুল বুঝছো, আমি অন্য কাউকে বিয়ে করব না, আমি তরুণকেই বিয়ে করব।
তোদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে আবার বিয়ে করতে চাইছিস কেন? একবার বিয়ে হয়েছে তো কি হয়েছে? আমি আর তনু আবারও বিয়ে করব। এখানে গণবিবাহ হচ্ছে, আর আমি আর তনু সেই গণবিবাহে অংশগ্রহণ করব না, তা কি করে হয়? কনার নিজের ফোনটা বের করে আদিয়াতকে কল করে। একবার রিং হতেই কেটে যায়। আদিয়াত ফোনটা রিসিভ করে না। দুইবারের মাথায় আদিয়াত ফোনটা ধরে। ফোনটা ধরেই কণাকে কিছু বলতে না বলতে দিয়েই আদিয়াত নিজেই বলতে শুরু করে, সরি সরি ধুলিকণা, আমি ড্রাইভ করছিলাম, তাই ফোনটা রিসিভ করতে লেট হয়ে গেছে, প্লিজ রাগ করো না। আরে না, আমি রাগ করি নাই। আপনি কোথায় যাচ্ছেন? আমি তোমাকে ভার্সিটি থেকে আনতে যাচ্ছি, তারপর দুজন মিলে ঘুরতে যাব। ঘোরাঘুরি ক্যান্সেল, আপনি এখন কাজী অফিসে আসুন। কাজী অফিসে কেন আসবো? আমরা দুজন বিয়ে করব তাই। মানে? কণা আদিয়াতকে সবটা খুলে বলে। সবটা শুনে আদিয়াত বাঁকা হেসে বলে, আমার বিয়ে করতে কোনো অসুবিধা নেই তোমাকে। নতুন করে বিয়ে হবে আমাদের, নতুন করে বাসর ঘর সাজানো হবে আমাদের, তারপর বাসর হবে আমাদের। আমি তোমাকে অনেক আদিয়াতের কথা শেষ করতে না দিয়ে কণা ফোনটা কেটে দেয়। আদিয়াতের এমন লাগামহীন কথা শুনে লজ্জায় কণার গালটা লাল হয়ে যাচ্ছিল, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছিল। কিছুক্ষণের মাঝেই আদিয়াত এসে উপস্থিত হয় কাজী অফিসে। তারপর এক এক করে সবার বিয়ে পড়ানো শুরু হয়ে যায়। 5 বছর পর ভালোবাসার মানুষটির চোখের দিকে তাকালে পুরো পৃথিবী দেখা যায়। সেই ভালোবাসা চলে গেল, গোটা পৃথিবী আধারে ঢেকে যায়। তুমি আমার পৃথিবী আধারে ঢেকে দিলে। আমার পৃথিবীর কোথাও আলো নেই। আমার স্বপ্নগুলোতে দেওয়ালে জমে থাকা শ্যাওলার মতো শ্যাওলা পড়ে গেছে। সেই শ্যাওলা পরিষ্কার করে নতুন করে স্বপ্ন দেখানোর মতো কেউ নেই। তুমি তো খুব ভালো আছো আমাকে ছেড়ে, তাই না? কিন্তু আমি ভালো নেই তোমাকে ছাড়া। আমি পারিনি তোমাকে ভুলে অন্য কারোর হতে। আমি শুধু তোমারই আছি। তুমি আমার প্রেয়সী ছিলে, আছো, থাকবে। তোমাকে একদিন বলেছিলাম, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না, দমটা বন্ধ হয়ে আসে। তখন তুমি বলেছিলে, আমি মারা গেলে কি করবে? তখন আমি বলেছিলাম, যেদিন তুমি এই পৃথিবীতে থাকবে না, সেই দিন আমিও থাকবো না। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। সেই দিন তুমি আলতো হেসে বলেছিলে, কেউ কারোর জন্য মারা যায় না, এটা জাস্ট তার মনের কল্পনা। একদিন তুমিও আমাকে ছাড়া বাঁচতে শিখে যাবে। দেখো, আমি তোমাকে ছাড়া বাঁচতে শিখে গেছি। কিন্তু আমি ভালো নেই। তোমার দেহটাই আমার দেহটাই আছে, আমার আত্মাটা তো তোমার সাথেই চলে গেছে। জ্যান্ত লাশ হয়ে বেঁচে আছি আমি। আভিয়ান তার কথাগুলো শেষ করার আগেই নোমান নিজের পায়ের জুতাটা খুলে আভিয়ানের দিকে ছুঁড়ে মারে। আভিয়ান সরে গিয়েছিল, না হলে নোমানের জুতাটা আভিয়ানের মুখে লাগতো। আভিয়ান সরে যাওয়ায় জুতাটা গিয়ে বেলি ফুল গাছে লাগে। শালা, এত ভালো অ্যাক্টিং কি করে করতে পারোস, হ্যাঁ? আমার তো মনে হচ্ছিল সত্যি সত্যি ঐশী ভাবি মারা গেছে, আর তুই দেবদাস হয়ে গেছিস। আমি তো একটুর জন্য কেঁদে দেয়নি। তোর এই ফালতু অ্যাক্টিং এর জন্য আমার চোখের মূল্যবান অশ্রুগুলো নষ্ট হয়ে যেত। আভিয়ান আলতো হেসে নোমানের পিঠে একটা থাপ্পড় মারে। আদিয়াত কণার দিকে একবার আর চোখে তাকিয়ে বলে, বিয়ে আগে ছেলেরা বাঘের মতো থাকলেও বিয়ের পরে কিছু ছেলেরা বইয়ের ভয়ে বিড়াল হয়ে যায়, বইয়ের সুরে গান গায়। সেটা নোমানের দ্বারাই প্রমাণিত। নোমান বন্যার সুরেই গান গায়। সাফাত ও আদিয়াত তালে তালে মিলিয়ে বলে, একদম ঠিক বলেছেন আদিয়াত ভাইয়া। নোমান আর আমি 14 বছর ধরে একসাথে আছি, কিন্তু নোমানকে আগে কখনো শালা বাল বলতে শুনিনি। যদি কেউ স্ল্যাং ইউজ করত, তার সাথে ঝগড়া বাঁধিয়ে দিত। আর এখন কথায় কথায় এই সমস্ত কথা ইউজ করে বন্যার মতো। আর ওই দিন জানেন কি হয়েছিল? আমি নোমানকে ফোন দিয়ে বলেছিলাম, আমি আভিয়ান তুই একসাথে অনেকদিন ধরে লং ড্রাইভে যাই না, চল আজকে 3জন মিলে লং ড্রাইভে যাই। আমার আর আভিয়ানের কোনো অসুবিধা নেই, তুই রাজি হলেই হবে। তুই কি যাবি আমাদের সাথে? তখন নোমান বলল, কেন যাব না, অবশ্যই যাব। আমি আবার বললাম, বন্যা কিছু বলবে না তো? তখন নোমান ভাব নিয়ে বলল, কে বন্যা? আমি বন্যার কথা কেন শুনবো? আমি একজন অ্যাডাল্ট, নিজের ডিসিশন নিজেই নিতে পারি। ওই পাগলির কথা আমাকে শুনতে হবে কেন?
ওই পাগলির কথা শুনতে আমার বয়েই গেছে। বন্যা আমার কথাই ওঠে বসে। তখন বন্যা চিৎকার করে বলে, আজকে বাসা থেকে বের হও, শুধু পা ভেঙে ঘাড়ে ঝুলিয়ে দিব একেবারে। তারপরেই নোমান ভয়ে চুপসে যায়। মিনমিনিয়ে বলে, দোস্ত, আমি লং ড্রাইভে যেতে পারবো না রে। আমি ভুলে গিয়েছিলাম, আমার পেটে ব্যথা করছে রে। তোরা যা, আজকে না, আমি অন্যদিন যাবো রে। কথাগুলো বলেই সাফাত হা হো হো করে হেসে দেয়। সাফাতের সাথে তাল মিলিয়ে বাকি সবাই হেসে দেয়। নোমান কাচুমাচু মুখ করে বসে আছে। আদিয়াত হাসি থামিয়ে বলে, হেই বয়সে তোমরা ভুলে গেছো আমাদের কি প্ল্যান ছিল? সব ছেলেরাই একসাথে বলে, একদমই না। কণা ভুরু কুচকে বলে, তোমরা কোন প্ল্যানের কথা বলছো? আদিয়াত এদিকে ওদিকে তাকিয়ে বলে, আজকে আমরা 5টা প্রেমিক পুরুষ তাদের প্রেয়সীকে নিয়ে লং ড্রাইভে যাব। নওমি চিন্তিত হয়ে বলে, আমাদের বাচ্চারা কোথায় যাবে? সবাই সবার দাদা দাদুর সাথে থাকবে? আদিয়াত ঘড়ির দিকে তাকিয়ে সবাইকে তাড়া দিয়ে বলে, গাইস, অলরেডি 10টা বেজে গেছে। এখানে বসে থেকে টাইম ওয়েস্ট করলে চলবে না, সবাই চলো তাড়াতাড়ি। নোমান কাচুমাচু মুখ করে বলে, আমি আর বন্যা যাব না। আদিয়াত ভুরু কুচকে বলে, কেন? বন্যার এই অবস্থায় রাতের বেলা বাইরে যাওয়াটা একদমই ঠিক না। আম্মু জানলে আমার অবস্থা খারাপ করে দিবে, আর আমিও কোনো রিস্ক নিতে চাই না। কিন্তু আমি ব্যবস্থা করে ফেলেছি, তোরা যা। নোমান আর বন্যাকে রেখেই বাকিরা বেরিয়ে যায়। আজকে সবার 5ম বিবাহ বার্ষিকী। কণা আর আদিয়াতের 2 দিন বিবাহ বার্ষিকী উদযাপন করে। আর 2 ঘন্টা পর তাদের বিয়ে নামক পবিত্র সম্পর্কের 5টা বছর পূর্ণ হবে। তাই প্রেমিক পুরুষরা তাদের প্রেয়সীদেরকে সারপ্রাইজ দিতেই নিয়ে যাচ্ছে। 5 বছরে বদলে গেছে অনেক কিছুই, সবার জীবনই পাল্টে গেছে। এখন তারা বাবা মা হয়ে গেছে, তাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। 2 বছর আগের নোমান আর বন্যার ধুমধাম করে বিয়ে হয়েছে। নোমান এখন একটা বড় কোম্পানিতে জব করে। বন্যা 8 মাসের অন্তঃসত্ত্বা। জিয়ান আর নওমির 3.5 বছরের একটা ছেলে আছে। ছেলের নাম রেখেছে সাজিদ। অনেকে চুপচাপ একটা ছেলে প্রয়োজনে ছাড়া কারোর সাথে বেশি একটা কথা বলে না। যা কথা বলে সব আরশির সাথে। আরশি হচ্ছে আভিয়ান আর ঐশীর মেয়ে। বয়স 3 বছর। সাফাত আর ওহির একটা মেয়েও হয়েছে। মেয়েটার বয়স 3 বছর, নাম সাবা। আরিয়ানের জ্বালায় অতিষ্ঠ সাবা। এটা করবি না, ওটা করবি না সাবা, ওই ছেলের সাথে মিশবি না সাবা, তুই শুধু আমাকে আরিয়ান ভাইয়া বলে ডাকবি, অন্য কাউকে না। আরিয়ান হচ্ছে কণা আর আদিয়াতের ছেলে। বয়স 4 বছর। পুরো নাম আরিয়ান আইমান। বয়স 4 বছর হলে কি হবে, অ্যাটিটিউড দেখে মনে হবে 18 বছরের যুবক। সুন্দরের দিক দিয়ে আদিয়াতকেও হার মানায়। আদিয়াতের চলাফেরার স্টাইল, কথা বলার স্টাইল সব কপি করে আরিয়ান। ওই ঘটনার পর থেকে কণা ডিপ্রেসড হয়ে যায়। তাই আদিয়াত কণাকে নিয়ে লন্ডনে চলে যায়। কিন্তু কণার কোনো পরিবর্তন হয় না। আদিয়াতের সাথে কথা বলে না, চুপচাপ থাকে। সারাদিন ঘরে এক কোণে পড়ে থাকে। আদিয়াত কি করবে কিছুই ভেবে পায় না। এর মাঝে কণা জেদ ধরে তার বেবি চায়। কিন্তু আদিয়াত ছাপা মানা করে দেয়। কণা রাগ করে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। আগে যাও, একটু রুম থেকে বের হতে পারতো, এখন তাও বের হয় না। আদিয়াত কণার জেদের কাছে হার মেনে নেয়। কণা যেদিন জানতে পারে সে প্রেগনেন্ট, সেই দিনই তার সে কি আনন্দ খুশিতে আদিয়াত আর কণা দুজনেই কেঁদে দিয়েছিল। কণা প্রেগনেন্ট হওয়ার পর থেকে আবার আগের মতো হয়ে যায়। কণার এরূপ পরিবর্তনে আদিয়াতও ভীষণ খুশি হয়। কিন্তু তার মনের মাঝে একটা ভয় থেকেই যায়, যদি বেবির জন্য কণার লাইফ রিস্ক হয়ে যায়। তার তো দুজনেইকেই চাই। মাসখানেক পর মহুয়া জাহান আসে কণার সাথে দেখা করতে। প্রথম কয়েকদিন ওনার অনেক ভালোই কেটেছিল, কিন্তু যতদিন যেতে থাকে ততদিন একাকিত্ব অনুভব করতে থাকে। উনি বুঝতে পেরেছিলেন টাকা পয়সা জীবনের সব কিছু না। জীবনে বেঁচে থাকতে হলে আপনজনদের প্রয়োজন হয়। তাই তিনি কণার কাছে সত্যি সত্যি ক্ষমা চেয়ে সবকিছু ঠিক করতে চেয়েছিলেন। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। কণা আর আদিয়াত লন্ডনে চলে যায়। বছর 3 পর ছোঁয়া সত্যি সত্যি ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয় এবং 1.5 মাসের মাঝেই মারা যায়।
যে রোগ নিয়ে মিথ্যা বলেছিল সেই রোগেই আক্রান্ত হয়ে মারা গেল সোয়া। হেলাল রহমানের 19 বছরের জেল হয়। হয়তো এই জীবনে আর জেলের ভেতর থেকে বের হয়ে বাইরের আলো বাতাস দেখতে পারবে না। 5 বছর পর কণা, আদিয়াত আর আরিয়ান দেশে ফিরে আসে। সেই খবর শুনে মহুয়া জাহান কণার সাথে দেখা করতে আসে, কিন্তু আদিয়াত দেখা করতে দেয় না। আদিয়াত মহুয়া জাহানকে কিছু টাকা দিয়ে বিদায় করে দেয়। মহুয়া জাহানের কথাটা শোনার প্রয়োজনেই মনে করে না। আদিয়াত ভাবে মহুয়া জাহান টাকার জন্যই আবারও কণার কাছে ক্ষমা চাওয়ার অভিনয় করতে এসেছে। আদিয়াত চায় না কোনোভাবেই কণা এই মহিলার মুখোমুখি হোক। মহুয়া জাহান সত্যি সত্যি ক্ষমা চাইতে আসলেও সেই সুযোগ আর পেল না। সবাই সবার অন্যায়ের শাস্তি পেয়েছে। আদিয়াত আর কণা ফিরে আসায় সবাই কণাদের বাসায় আসে। সবাই মিলে বাসার ছাদে আড্ডা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ছাদের সবাই মাদুর পেতে ট্রুথ অর ডেয়ার খেলা শুরু করে। আভিয়ান রিয়ার নেয়, ওহি আভিয়ানকে ডেয়ার দেয় ইমোশনাল অ্যাক্টিং করতে। আভিয়ান সেটাই করে। নোমান বন্যার চোখ ধরে একটা রুমে নিয়ে আসে। রুমের মাঝখানে এনে বন্যার চোখ থেকে নিজের হাতটা সরিয়ে দেয়। রুমের চারিদিকে তাকিয়ে বন্যা অবাক হয়ে যায়। রুমটা সুন্দর করে ডেকোরেশন করা। নোমান বন্যার কানের কাছে মুখ এনে বলে, আমার সারপ্রাইজটা কেমন লাগলো বাবুরাম্মু? অনেক সুন্দর। তুমি আমাদের বাসর রাতটা নষ্ট করে দিয়েছিলে ঘুমিয়ে, আজকে সেটার শোধ তুলব প্রেয়সী। জিয়ান নওমীকে তাদের গ্রামে নিয়ে গিয়ে সারপ্রাইজ দেয়, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। আভিয়ান ঐশীকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, যেটা আভিয়ান পুরোটাই বুক করে রেখেছিল। সাফাত ওহিকে নিয়ে তাদের ফার্ম হাউসে যায়, যেখানে সে ওহিকে তার মনের কথা বলেছিল। আদিয়াত কণাকে নিয়ে একটা নদীর পাড়ে আসে। আদিয়াত গাড়ি থেকে নেমে কণাকে গাড়ি থেকে নামিয়ে কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে দেয়। কিছুটা পথ অতিক্রম করার পর আদিয়াত কণার চোখের ওপর থেকে কালো কাপড়টা সরিয়ে দেয়। কণার সামনে তাকিয়ে অবাক হয়ে যায়। কণার সামনে রাশি রাশি জোনাকি পোকা, যাদের আলোয় অন্ধকার জায়গাটা আলোকিত হয়ে গেছে। কণা খুশিতে লাফিয়ে ওঠে। আদিয়াত কণার হাত ধরে নদীর সামনে দাঁড় করায়। 1 2 3। আদিয়াত 3 বলার সাথে সাথেই অন্ধকাররা আকাশ আলোকিত হয়ে যায়। আকাশ জুড়ে বড় বড় করে লেখা, হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ। আদিয়াত কণার কানের লতিতে একটা কিস করে। আদিয়াত দ্বিতীয় বিয়ের 5 বছর পূর্ণ হলো। দুজন একসাথে 5টা বছর কাটিয়ে দিলাম, কিন্তু আমাদের মাঝে ভালোবাসার একটুও কমেনি, বরং বেড়েছে। ভালোবাসা শব্দটা সবসময় নতুন, কখনোই তা মলিন হয় না, এবং রং ধূসর নয়, বরং রংহীনও নয়। যা আছে তা রংধনুর রঙে রাঙানো। হোক না সেটা অনেক বিভেদ, তারপরেও ভালোবাসা শুধুই ভালোবাসা। ভালোবাসি আমার প্রেয়সী। এই প্রথম আদিয়াতের মুখে ভালোবাসি শব্দটা শুনে কণার সারা শরীরে শিহরণ বয়ে গেল। কানের কাছে একটা কথাই বারবার বাজছে, ভালোবাসি তোমায় প্রেয়সী।